বিএনপির জাতীয় সরকারের ঘোষণায় আগ্রহ কম অন্যান্যদের, সরকারে না যাওয়ার মত অধিকাংশ ছোট রাজনৈতিক দলের। মিশরের কায়রোয় D8 সম্মেলনে আজ যোগ দিচ্ছেন প্রধান উপদেষ্টা, তুলে ধরবেন জুলাই বিপ্লবের প্রেক্ষাপট। জিয়াউল আহসান চৌধুরী মামুন ফের অপরাধ ট্রাইব্যুনালে, বিডিআর বিদ্রোহে শহীদদের পরিবার অভিযোগ দেবে আজ। ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে না থাকলেও এনসিএলে ঠিকই খেলছেন শান্ত, ক্রিকেট মহলে নানা প্রশ্ন। স্বাগত। এখন বাণিজ্যে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনিক। নির্বাচনের পর ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো নিয়ে বিএনপি জাতীয় সরকার গঠনের ঘোষণা দিলেও স্বৈরাচার বিরোধী আন্দোলনে থাকা দলগুলোর মধ্যে এ নিয়ে আগ্রহ কম দেখা যাচ্ছে। এদের মধ্যে জামায়াতের আগ্রহ নির্বাচন পূর্ব ঐক্যমতের সরকার গঠনে, আর যে কোনো সরকারি স্বেচ্ছাচারী হয়ে উঠতে পারে আশঙ্কায় জাতীয় সরকারে না যাওয়ার মত অধিকাংশ ছোট দলের। জাওয়াদ মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত। শুধুমাত্র ধারণা নয়, দিন তারিখ মাস ক্ষণ সহ সুনির্দিষ্ট একটি রোডম্যাপ তিনি আমাদের সামনে, জাতির সামনে প্রকাশ করবেন। যে আওয়ামী লীগের এবং ফ্যাসিবাদী যারা দোষর রয়েছে তাদের বিচারের আগে বাংলাদেশে কোনো ইলেকশন হবে না। একটা রোডম্যাপ দিবেন যে কিভাবে তিনি অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে দাবি উঠেছে যে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। আমরা বলছি একটা রোডম্যাপে হবে না, দুটা রোডম্যাপ দিতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের আগে থেকেই বিএনপি, জামায়াত সহ ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো সরব ছিল তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, ভোটাধিকার ফিরিয়ে আনা ও শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে। গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকার পতন ও অন্তর্বর্তী সরকার গঠনের পর রাজনীতির মাঠে নির্বাচন, রাষ্ট্র সংস্কারের ইস্যুগুলোতে বিভিন্ন দলের নেতাদের বক্তব্যে ধরা পড়ে ভিন্ন ভিন্ন অবস্থান ও পরস্পর বিরোধী সুর। রাজনীতির মাঠে পরিস্থিতি যখন এমন, এরই মধ্যে ৫৩তম বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২০২৫ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। এমন প্রেক্ষাপটে রাজনীতির ময়দানে চর্চা আগামী সংসদে কি ধরনের সরকার গঠন হবে তা নিয়ে। সেই মুহূর্তে আবারও আলোচনায় বিএনপির প্রস্তাবিত জাতীয় সরকার। বর্ষিয়ান রাজনীতিবিদ ও বিএনপির নীতি নির্ধারকের কাছে প্রশ্ন ছিল, কেমন জাতীয় সরকার গঠন করবে তার দল। জাতীয় সরকারের কথা বলেছি, এটাও এ কাইন্ড অফ কোয়ালিশন সরকার হবে। আমরা ডিফাইন করেছি, পরিষ্কার করেছি যে যারা বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনরত ছিল তাদেরকে সঙ্গে নিয়ে একসাথে জাতীয় সরকার গঠন করা হবে। দীর্ঘদিন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও বিএনপির সাবেক জোটসঙ্গী জামায়াত ইসলাম বলছে, জাতীয় সরকারের ধারণাটি তাদের কাছে অস্পষ্ট। নির্বাচনের পর জাতীয় সরকার গঠনের চেয়ে নির্বাচন পূর্ব ঐক্যতে জোর দিতে দেখা গেল জামায়াতের এই নীতি নির্ধারককে। বিএনপির জাতীয় সরকারের যে প্রস্তাব, এটি আমাদের কাছে খুব পরিষ্কার না। যদি নির্বাচনের আগেই একটা ঐক্যবদ্ধ নির্বাচন হয়, জাতীয় সরকার আগে একটা জাতীয় নির্বাচন ঐক্যবদ্ধ, তাহলে এই ধরনের এটার একটা ক্যারেক্টার এবং এনভায়রনমেন্ট ডিফারেন্ট হবে। সুতরাং নির্বাচন কতদিন পরে হবে তখনকার অপেক্ষাকৃত ছোট কিংবা ক্ষমতার রাজনীতিতে কম ভাগিদার দলগুলোর মুখেও শোনা গেল জাতীয় সরকার নিয়ে অনীহা। ফ্যাসিবাদ বিরোধী অন্য রাজনৈতিক দলের নেতারা বলছেন, নির্বাচন পরবর্তী যে কোনো সরকারেই স্বেচ্ছাচারী হয়ে উঠতে পারে, তাই জাতীয় সরকারে না যাওয়ার কথা বলছেন তারা। একবার ক্ষমতায় গেলে অনেক সময় দেখা যায় স্বেচ্ছাচারিতা আসতে পারে, কিন্তু পরিবেশ থেকেই যদি এই সংস্কারটা হতে পারে, সমন্বয়টা হতে পারে, জাতীয় সরকারের রূপ যদি আমরা দিতে পারি, তাহলে পরবর্তীতে আর এই সমস্যাটা থাকে না। জাতীয় সরকার খুবই একটা জটিল প্রক্রিয়া এবং অভ্যুত্থানের এত মাস পরে এই সময়ে এসে জাতীয় সরকার কিভাবে হতে পারে সেটার ব্যাপারে আসলে সকলকেই আবারও ঐক্যমত্যের ব্যাপার আছে। বিএনপির নেতৃত্বে যদি কোনো জাতীয় সরকারের কথা বলে, ওই বিএনপির যে মূল তার যে আদর্শ বা তার যে দাবিনামা বাস্তবায়নের জন্য ওই জায়গায় কমিউনিস্ট পার্টি থাকবে না। জনগণের কোঅপারেশন লাগবে, তবে জাতীয় সরকার নিয়ে রাজনৈতিক দলগুলোর পরস্পর বিরোধী অবস্থান যখন স্পষ্ট, তখন এই রাজনৈতিক বিশ্লেষকের পরামর্শ, দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে সরকার গঠন। পাশাপাশি বিএনপিকে জাতীয় সরকার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে খোলামেলা আলোচনা করার কথাও বলেন তিনি।
ইলেকশনের আগে অ্যালায়েন্সে না যায়, তো তারা পলিটিক্যাল যারা বিএনপি সঙ্গে জাতীয় সরকার মনে করে তারা গঠিত করতে পারে, তারা আগে থেকে আলোচনা করুক। তারা কনসেপ্টটা দিয়েছে, কিন্তু কেমন করে ফর্ম করবে, কি ফর্মুলা, সেগুলো নিয়ে তারা আলাপ করতে পারে। আপনি যদি এতগুলি সিট পান তাহলে আপনাকে এই দিব, এরকম একটা এগ্রিমেন্ট করতে পারে। আওয়ামী লীগের স্বৈরশাসনের অবসানের পর ভোট নিয়ে আগ্রহ তৈরি হচ্ছে গণমানুষে। রাজনৈতিক দলগুলো বলছে যে প্রক্রিয়াতেই সরকার গঠন হোক, রাজনীতিতে মানুষের আস্থা ফিরিয়ে এনে ভোটমুখী করাই তাদের প্রধান কাজ। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। মিশরের কায়রোতে আজ D8 সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনে বাংলাদেশকে কিভাবে উপস্থাপন করবেন প্রধান উপদেষ্টা, এখন টেলিভিশনকে একান্তে সে কথা জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম। সাক্ষাৎকারটি নিয়েছেন সহকর্মী বেলায়েত হোসেন। D8 সামিটে যোগ দিতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এরই মধ্যে মিশরের কায়রোতে এসে পৌঁছেছেন এবং তিনি যেই ভেন্যু সেই ভেন্যু স্থলেও তিনি চলে এসেছেন। এই সামিটকে ঘিরে বাংলাদেশের সঙ্গে যে 8টি সদস্য দেশ আছে, অর্থনৈতিক যে জোট আছে, সেই জোটের সঙ্গে বাংলাদেশের কি অভিজ্ঞতা বিনিময় হবে, সেখানে বাংলাদেশের জন্য কতটুকু প্রাপ্তি থাকবে, সর্বশেষ যে 24-এর গণ অভ্যুত্থান, জুলাই বিপ্লব, সেটিকে কীভাবে তুলে ধরা হবে, গোটা বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আছেন প্রধান উপদেষ্টার মাননীয় প্রেস সচিব জনাব শফিকুল আলম। শফিক ভাই, আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে এই যে সামিট, এইটাকে কিভাবে দেখছেন, বা এইখানে বাংলাদেশকে কিভাবে রিপ্রেজেন্ট করা হবে? না, এটা তো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা সামিট। আপনি জানেন যে প্রফেসর ইউনূস যখন উনি চিফ অ্যাডভাইজার হিসাবে ক্ষমতা নিলেন, তখন থেকে ওনার একটা ফোকাস হচ্ছে যে আমরা যে সমস্ত জায়গায় মাল্টিলেটারাল, যে সমস্ত জায়গায় আমাদের সম্পর্ক আছে, রিজিওনাল ফোরাম বা মাল্টিলেটারাল ফোরাম, ওই সমস্ত জায়গায় যাতে আমাদের ভয়েসটাকে বৃদ্ধি করা, যাতে আমাদের সম্প্রীতির যে সম্পর্কগুলো, সেই জায়গাগুলো আমরা যাতে আরও জোরদার করতে পারি, যাতে আমাদের ট্রেডের নতুন নতুন এভিনিউ খুলে যায়। তো সেই আলোকে আপনি দেখেছেন যে উনি আসিয়ানের মেম্বার হওয়ার জন্য উনি যথেষ্ট চেষ্টা করছেন। আসিয়ানের প্রত্যেকটা কান্ট্রির যারা রাষ্ট্রদূত তাদের সাথে কথা বলেছেন। আনোয়ার ইব্রাহিম এসেছিলেন, আনোয়ার ইব্রাহিমকে বলেছেন। সার্ককে রিভাইভ করার জন্য উনি আপ্রান্ত চেষ্টা করছেন, এটা নিয়ে অনেক কথাও হয়েছে। আপনি শাহবাজ শরীফের সাথে কথা হয়েছে এটা নিয়ে, এটা নেপালের প্রেসিডেন্টের সাথে কথা বলেছেন উনি, অনেকগুলো বিষয় নিয়ে। তারপরে মালদ্বীপের প্রেসিডেন্টের সাথে কথা হয়েছে। তারই একটা আলোকে এই যে D8-এর যে সামিটটা, এই D8 সামিট জানেন ডেভেলপিং 8 কান্ট্রি সামিট, এবং এরা মূলত মেজরিটি মুসলিম ন্যাশনাল নিয়ে। তো এইখানেও যাতে উনি হৃদ্যতা বাড়িয়ে, এইখানেও যাতে আমাদের ট্রেডের নতুন ভুবন হয়, আমাদের যাতে সম্পর্কটা অন্য লেভেলে যায়। আপনি জানেন যে গত পতিত স্বৈরাচারের সময় একের পর এক ভোট রিগিংয়ের ফলে যেটা হয়েছে যে ওই গভর্নমেন্টের লেজিটিমেসি অনেক জায়গায় ছিল না। ফলে যেটা হতো যে তার সাথে অনেকে সম্পর্ক সেভাবে উন্নয়ন করার ব্যাপারে অনেকে ইন্টারেস্টেড ছিল না। তো আমাদের ইচ্ছা আছে যে আমরা ঢাকাকে আইসোলেট করে রাখতে চাই না। আমরা চাই যে বাংলাদেশ বা ইন্টারন্যাশনাল ফোরামে বাংলাদেশের একটা স্ট্রং প্রেজেন্স থাকে, আমাদের ট্রেডটা যেন ছড়িয়ে যায়। কারণ এই সমস্ত দেখেন D8-এর মেম্বার হচ্ছে টার্কি ইজ বুমিং ইকোনমি, মালয়েশিয়া ইজ বুমিং ইকোনমি, ইন্দোনেশিয়া আপনি দেখেন ইন্দোনেশিয়ার মতো গত দশকে এরকম কারো গ্রোথ হয়নি। তো এদের সাথে যদি আমরা সম্পর্কটা অন্য লেভেলে নিতে পারি, তাহলে আমাদের ট্রেডের তো নতুন জায়গা এভিনিউ তৈরি হয়। বাংলাদেশের জুলাই বিপ্লবকে কিভাবে তুলে ধরবেন এই সামিটে? ও জুলাই বিপ্লব তো উনি নিজে, তো ওনাকে সবাই বরণ করে নিয়েছে এই জুলাই বিপ্লবের, পোস্ট জুলাই বিপ্লবের যে সরকার প্রধান হিসেবে। তো জুলাই বিপ্লব উনি যেভাবে দেখেছেন যে বাংলাদেশের মানুষের যে কী অভূতপূর্ব, যে আবু সাইদ মুগ্ধ যেই রেভলিউশন করলো, নাফিসারা যে রেভলিউশন করলো, সেই রেভলিউশনের গল্প উনি বলবেন। কীভাবে বাংলাদেশ একটা নন ভায়োলেন্ট ওয়েতে একটা ব্রুটাল ডিকটেটরকে কীভাবে পতন করিয়েছে, সেই বিষয়টা হাইলাইট করবে। ফিলিস্তিনের ইস্যুতে আলোচনা হবে আমরা জেনেছি, সেই ইস্যুতে এটা ফিলিস্তিনি, লেবানন, গাজা ইস্যুতে আলোচনা হবে, সেটা এখানে সামিটে সবাই আলোচনা করবেন আর কি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলমের সঙ্গে। তিনি বলছিলেন যে মূল সামিটটি অনুষ্ঠিত হবে, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে কীভাবে উপস্থাপন করবেন, সেখানে বাংলাদেশের জুলাই বিপ্লবকে তুলে ধরা হবে, 24-এর গণ অভ্যুত্থানকে তুলে ধরা হবে, যাদের আত্মত্যাগে এই যে নতুন একটি সরকার বাংলাদেশের দায়িত্ব নিয়েছে, সেই সরকারের কার্যক্রম নিয়ে তিনি কথা বলবেন। পাশাপাশি যে সদস্য দেশগুলো আছে, সেই দেশগুলোর মধ্যে যে এই যে অর্থনৈতিক জোট, এই জোটকে কীভাবে আরও ত্বরান্বিত করা যায়, নিজেদের মধ্যে আন্তঃবাণিজ্য সম্পর্ক কীভাবে বাড়ানো যায়, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবেন। তো এই ছিল আমার কাছে এখনকার মতো।
সাবেক আইজিপি আব্দুল্লাল মামুন, সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ আইনশৃঙ্খলা বাহিনীর 7 কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছে। এছাড়া দুপুরে ট্রাইব্যুনালে অভিযোগ জানাতে আসবেন পিলখানায় বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ চৌধুরী, মামুন, জিয়াউল আহসানের বিরুদ্ধে ট্রাইব্যুনালের দায়ের হওয়া অভিযোগগুলোর তদন্ত কি এখন পর্যন্ত কোন অবস্থা রয়েছে? আর বিডিআর বিদ্রোহে শহীদ পরিবারের সদস্যরা কি অভিযোগ নিয়ে এসেছেন কিনা, কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। অনেক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সকাল 10টার আগেই হাজির করা হয়েছে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানকে। এছাড়া অন্যান্য আসামি যারা রয়েছে তাদেরকেও হাজির করা হয়েছে। এদের বিরুদ্ধে জুলাই আগস্টের যেই ছাত্র জনতার আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের ঢাকা মহানগরে বিভিন্ন এলাকায় যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, সেই হত্যা মামলাগুলোর অভিযোগে তারা এখানে আসামি হয়েছেন এবং তাদের বিরুদ্ধে যে আইনশৃঙ্খলা বাহিনীর যে কর্মকর্তাদের আজকে এখানে হাজির করা হয়েছে, যাদের বিষয়ে শুনানি রয়েছে, এই সাবেক আইজিপি আব্দুল্লাল মামুন, সাবেক যে অতিরিক্ত পুলিশ কমিশনার ছিলেন, উপ পুলিশ কমিশনার ছিলেন মিরপুর অঞ্চলের জসিমউদ্দিন মোল্লা, এছাড়া সাভার অঞ্চলে যে অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন আব্দুল্লাল কাফি সহ যেই কর্মকর্তাদের আনা হয়েছে, তাদের সবার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা হয়েছে, হত্যা মামলা হয়েছে। তারা এর আগেও তাদেরকে ট্রাইব্যুনাল হাজির করা হয়েছে। আজকে তাদের সেই মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে এবং তাদের অভিযোগের অগ্রগতি সম্পর্কে ট্রাইব্যুনালকে জানানো হবে, এই জন্য তাদেরকে হাজির করা হয়েছে। এবং এখানে তাদের হাজির করাকে কেন্দ্র করে এই ট্রাইব্যুনালের যেই গতানুগতিক যে নিরাপত্তা, সেই নিরাপত্তা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ করে পুলিশের যে সতর্ক অবস্থান রয়েছে, এছাড়া প্রবেশাধিকারের ক্ষেত্রে যে নিয়মকানুনগুলো রয়েছে সেগুলো প্রতিদিন মানা হচ্ছে। একই সঙ্গে আজকে দুপুরে আরেকটি বিষয় রয়েছে, 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি পিলখানা বিডিআর সদর দপ্তরে যেই বিদ্রোহে মারা গিয়েছিল, বিডিআরের হাতে যে সেনা কর্মকর্তারা নিহত হয়েছিলেন, সেই সেনা কর্মকর্তাদের পরিবার যারা এখনো বিচার পাননি, তারা বিচারের দাবিতে এবং তারা তাদের যেই বিচারের যে দাবি, সেই বিষয়গুলো নিয়ে তারা অভিযোগ জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসবেন দুপুর 1টায়। এবং প্রধান যে প্রসিকিউটর রয়েছেন, চিফ প্রসিকিউটর যে কার্যালয় রয়েছে, সেখানে তারা এই অভিযোগ জানিয়ে যাবেন। এখান থেকে অভিযোগটি জানানোর পরে তারা হয়তো গণমাধ্যমের সাথেও কথা বলবেন যে তারা মূলত কি চান এবং তাদের মূল দাবি দেওয়া কি, সে বিষয়গুলো তারা যখন আসবেন তখন আমরা জানতে পারবো। এখন যেটি হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে 3 সদস্যের ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে আইনশৃঙ্খলা বাহিনীর যাদেরকে নিয়ে আসা হয়েছে, তারা বিভিন্ন জায়গায় কর্মরত ছিলেন এই আন্দোলন এবং এই আন্দোলন দমন করার জন্য, এবং আন্দোলনে যারা মাঠে ছিলেন তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করার দায় এবং একই সঙ্গে হত্যাকাণ্ডের ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সেই মামলার অগ্রগতি আজকে জানা যাবে এবং তাদের বিরুদ্ধে অভিযোগগুলো আদালতের সামনে নতুন করে আবার প্রসিকিউশন টিমের পক্ষ থেকে তুলে ধরা হবে। আমরা সেটি জানতে পারবো যে পরবর্তীতে এদের বিষয়ে কী আদেশ ট্রাইব্যুনাল থেকে আসে, সেই বিষয়ের জন্য আমরা অপেক্ষা করছি। অনেক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাহিদ হাসান। বুধবার তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ইজতেমা ময়দানের আশেপাশের 3 কিলোমিটার এলাকায় জারি রয়েছে 144 ধারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, আজ ইজতেমা ময়দানের আশেপাশের এলাকার কি অবস্থা এবং সার্বিক পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন, জানাবেন। জি, অনেক আসলে ইজতেমা ময়দানের যদি ভেতরের চিত্র যদি জানাই, যে গতকালকে যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশনা এসেছিল যে ইজতেমা ময়দান খালি করে দিতে হবে, এরপরেই কিন্তু যারা ইজতেমা ময়দানের ভেতরে অবস্থান করছিলেন, যে সকল তাবলিগের মুসল্লি, তারা কিন্তু ধীরে ধীরে সেই ইজতেমা ময়দান খালি করে দিয়েছেন এবং গতকাল রাতের মধ্যে পুরো ইজতেমা ময়দান ফাঁকা হয়ে গেছে। এখন আমরা সকাল থেকে দেখেছি যে ইজতেমা ময়দানের ভেতরে কোনো তাবলিগের কোনো মুসল্লিদেরকে পাওয়া যায়নি, অর্থাৎ পুরোপুরি ইজতেমা ময়দান খালি রয়েছে। এবং ইজতেমা ময়দান এবং এর আশপাশের যে 3 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে 144 ধারা জারি করা হয়েছে। একদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং অন্যদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, দুইটি মেট্রোপলিটন থেকেই কিন্তু পৃথক গণবিজ্ঞপ্তিতে এই 144 ধারা জারি করেছে। এবং এই 144 ধারা জারির পরে কিন্তু এই ইজতেমা ময়দান এবং এর আশপাশের এলাকায় আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি রয়েছে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা আইন শৃঙ্খলা বা পরিস্থিতি যেন অবনতি না ঘটে, সেজন্য কিন্তু প্রশাসনের যারা কর্তব্যরত সদস্য রয়েছেন তারা বেশ তৎপর রয়েছে। আমরা সকাল থেকে দেখছিলাম যে বিশেষ করে টঙ্গী হয়ে যে ইজতেমা ময়দানের যে প্রবেশ পথটি রয়েছে, বিশেষ করে কামারপাড়া সড়কের একদিকে আমরা যে কামারপাড়া সড়কের মুখেই দেখেছি যে এখানে চেকপোস্ট বসিয়েছে
সেনা সদস্যরা, এবং সেখানে শুধুমাত্র এই ইজতেমা ময়দানের পাশে যেই এলাকাটি রয়েছে এই এলাকায় যে সকল পোশাক কারখানা কিংবা শিল্প কারখানা রয়েছে সে সকল কারখানায় যারা কর্মরত রয়েছেন তাদেরকে আইডি কার্ড দেখিয়ে এই এলাকা দিয়ে প্রবেশ করার জন্য অনুমতি মিলছে। এছাড়া যারা এই এলাকার স্থানীয় বাসিন্দা ছাড়া অন্য কাউকে কিন্তু জনসাধারণকে বহিরাগতকে এই এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং অপরদিকে টঙ্গী সহ ইজতেমা ময়দানের আশপাশের যতগুলো প্রবেশপথ রয়েছে প্রত্যেকটি প্রবেশপথের মধ্যে আমরা দেখেছি যে প্রশাসন, বিশেষ করে সেনাবাহিনী এবং বিজিবি, র্যাব, পুলিশের কড়া নজরদারি রয়েছে, তল্লাশির মুখে পড়তে হচ্ছে। প্রয়োজন ছাড়া কিন্তু এই পথে কাউকে যেতে দেওয়া হচ্ছে না, 2 বা ততোধিক ব্যক্তিকে একসঙ্গে জড়ো হতে দেওয়া হচ্ছে না। এবং ইজতেমা ময়দানের প্রত্যেকটি গেটের সামনে দেখেছি আমরা প্রশাসনের যারা কর্মরত রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছেন। সবকিছু মিলিয়ে বলা যায় যে ইজতেমা ময়দানের আশপাশের এলাকা পুরোটি আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারির মধ্যে রয়েছে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের ইজতেমা ময়দান থেকে সবশেষ তথ্য। অনেক গাজীপুরের টঙ্গী থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইফতেখার। 1 মাসেই প্রায় 1.5 কোটি টাকা জরিমানা, 5,000 মামলা আর সাথে 7,000 গাড়ি জব্দ করেও যানজট সামাল দেওয়া যাচ্ছে না বন্দর নগরী চট্টগ্রামে। বিশেষজ্ঞরা বলছেন একটি নগরে 25% সড়ক থাকার কথা থাকলেও চট্টগ্রাম বন্দর নগরীতে আছে কেবল 10%, আর তার ওপর যোগ হয়েছে অবৈধ যানবাহনের দৌরাত্ম্য। ফলে দিন দিন যানজটের নগরীতে পরিণত হচ্ছে চট্টগ্রাম। শোয়েব রহমানের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। 160 বর্গ কিলোমিটারের চট্টগ্রাম সিটি কর্পোরেশন। পাহাড়, নদী, সমুদ্র বেষ্টিত এ বন্দরনগরীর সড়কের গঠন আর ব্যস্ততায় অন্য শহরের তুলনায় রয়েছে ভিন্নতা। আমদানি রপ্তানি পণ্যবাহী ট্রাক লরির আধিপত্য চলে এখানকার সড়কে, যার ফলে ট্রাফিক ব্যবস্থাপনা মুখোমুখি হয় বাড়তি জটিলতার। চট্টগ্রাম শহরও হাঁটছে ঢাকার পথেই। এক সময়কার সবুজে ঘেরা মনোরম শহর এখন যানজটে দুর্বিষহ। শুধু নভেম্বর মাসেই আটক হয়েছে 7,000 অবৈধ যানবাহন। তবে ট্রাফিক পুলিশ বলছে সাম্প্রতিক অবস্থা এতটাই বেগতিক যে আইন প্রয়োগ করেও শৃঙ্খলা ফেরানো যাচ্ছে না। এ অবস্থায় যানজট নিরসনে নতুন মেয়রের সাথে বৈঠকে বসেন পুলিশ, বাস মালিক, চালক, বিআরটিএ সহ নানা পক্ষ। মালিকরা যেটা করেন যে আমি জানি না, তুই সারাদিন গাড়ি চালাবি, বিকালবেলা সন্ধ্যাবেলায় আমাকে 2,000 অথবা 3,000 টাকা দিবি। এই 2,000-3,000 টাকার জন্য এই ড্রাইভারগুলো তখন পাগল হয়ে যাবে, অশুভ প্রতিযোগিতায় নামে। এরা একটা প্যাসেঞ্জারও মিস করতে চায় না, যার কারণে তারা আড়াআড়ি করে করে গাড়িগুলো রাখে, পিছনে তেল হয়, রাস্তায় যানজট হয়। বিশেষজ্ঞরা বলছেন একটি নগরীতে 25% সড়ক থাকা প্রয়োজন, সেখানে চট্টগ্রামে আছে মাত্র 10%। নেই পর্যাপ্ত পার্কিংও। এছাড়া সড়কের গোলচত্বর সঠিক নিয়মে তৈরি হয়নি। সংকট নিরসনে কোম্পানি ভিত্তিক গণপরিবহন ব্যবস্থা চালুর দাবি বিশেষজ্ঞদের। বাস রুট রেশনালাইজেশন বা ফ্র্যাঞ্চাইজি করার মাধ্যমে কিন্তু চাইলে আমরা যানজট অনেকটু কমাতে পারি। পাশাপাশি হচ্ছে যে এখানে রাস্তাঘাট অনেকগুলো অনেক সরু এবং অনেক অনিবন্ধিত যান, ব্যাটারিচালিত রিক্সা আমার চলাচল করছে। এগুলোকে নিয়ন্ত্রণ করা, এগুলোকে মেইন রোডে চলাচল করতে না দিলে দেখা যাবে যে কিছুটা আমরা যানজট নিয়ন্ত্রণ করতে পারবো। এ অবস্থায় নগরীর যানজট নিরসনে প্রধান সড়কে ব্যাটারি রিকশার চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এছাড়াও নগরীর সড়কের পাশের খালি জায়গায় বেসরকারি ব্যবস্থাপনায় পার্কিং চালুর কথা ভাবছে সংস্থাটি। কার পার্কিং, দিনের বেলায় কার পার্কিং থাকবে সেটা আমাদের কর্পোরেশনের জন্য আমরা একটা বোধহয় সেটা কিছু বেনিফিটেড হব। আর রাতের বেলায় তারা ওই জায়গাটাকে একটা ছোট ছোট দোকান হিসাবে, যেগুলো এখন রাস্তায় বসছে, সেগুলোকে মার্কেট হিসাবে তারা ব্যবহার করতে পারছে। এই টাইপের একটা চিন্তা আমাদের মধ্যে আছে। ফ্লাইওভারগুলো আছে সেখানে নিজ জায়গা যেগুলো বেশ স্পেশাস আছে, সেই জায়গাগুলোতে আমরা চিন্তা ভাবনা করছি। অন্য অন্য জায়গায় বেশি স্পেশাস না, সেগুলোতে শুধু পার্কিং হিসাবে সেগুলো হয়তো চিন্তা ভাবনা থাকবে। অতিরিক্ত যানবাহন আর যানজটে চট্টগ্রাম শহরে গাড়ির গড় গতি নেমেছে মাত্র 5 কিলোমিটারে, যা এক যুগ আগেও ছিল 21 কিলোমিটার। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। প্রতি বছর 26 লাখ মায়ের অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ থেকে প্রায় 16 লাখ গর্ভপাত হচ্ছে। এসব গর্ভপাতের তালিকায় 10 বছর বয়সী কিশোরীরাও রয়েছে। তবে বয়স যাই হোক, ভুল প্রক্রিয়ায় গর্ভপাত করাতে গিয়ে শারীরিক নানা জটিলতার পাশাপাশি অনেক সময় মৃত্যুরও শিকার হচ্ছেন নারীরা। জীবন রক্ষার কারণ ছাড়া 12 সপ্তাহের পরে যে কোনো মূল্যে গর্ভপাত বন্ধের আহ্বান জানিয়ে যাচ্ছেন চিকিৎসকেরা। মুজাহিদ শুভর বিশেষ প্রতিবেদনে দেখুন বিস্তারিত।
তিন সন্তানের জন্মের পর গর্ভে নতুন সন্তানের আগমনে মোটেও খুশি নন এই নারী। ভ্রূণ অপসারণে ওষুধের দোকানির পরামর্শে খেয়েছেন মাসিক নিয়মিত করবার কিট। মাস পেরোলেও বন্ধ হয়নি রক্তক্ষরণ। সমস্যা সমাধানে বাধ্য হয়ে এসেছেন মোহাম্মদপুর ফার্টিলিটি সেন্টারে। এমএম কিটটা আমি আর কি খাইছিলাম, তারপরে আমার আর কি ব্লাড হচ্ছিল, হওয়ার পর আর কি পুরোটা আর কি ক্লিয়ার হয়নি। আসলাম কি এখন আমি বুঝতে পারতেছি যে আমার তো সমস্যাটা রয়েই গেছে। দেশে গর্ভপাত বেআইনি, তাই যারা অনাকাঙ্ক্ষিত ভ্রূণ নষ্ট করতে চান তাদের একটি বড় অংশ অদক্ষ হাতে বা নিজে নিজে ওষুধ সেবনের মাধ্যমে সমস্যার সমাধান করবার চেষ্টা করেন, আর এতেই ঘটে যায় বিপত্তি। অনিরাপদ গর্ভপাত দেশে মাতৃমৃত্যু হার বাড়াচ্ছে বলেও মত বিশেষজ্ঞদের। হাসপাতালগুলোতে কিন্তু এ করার মতো প্রশিক্ষণপ্রাপ্ত নার্স আছে, ডাক্তার আছে, তাদের কাছে যাবে, কিন্তু অবশ্যই কারো ঘরের মধ্যে তার ঘরে যেন এই জিনিসটা না হয়। কারণ সে হয়তো এমআর করলো, এমআর মানে কি তার কিন্তু গর্ভপাতই করানো হলো, কিন্তু এইটা এমন পর্যায়ে গেল পরবর্তীতে দেখা গেল যে তার ইনফেকশন হয়, সেপটিক অ্যাবর্শন হয়, তারপরে হলো যে তার সেপ্টিসিমিয়া হয়ে শেষ পর্যন্ত রোগীটা যখন আমাদের কাছে আসে তার জীবনও বাঁচানো সম্ভব হয় না। যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা গাটমাকার ইনস্টিটিউটের তথ্যে দেশে প্রতিবছর গড়ে 53,30,000 গর্ভধারণ হয়, এর মধ্যে প্রায় 26 লাখই অনাকাঙ্ক্ষিত, যে কারণে প্রায় 16 লাখ গর্ভপাতের ঘটনা ঘটে প্রতি বছর। দেশের সকল সরকারি হাসপাতালে এমআর সার্ভিস নামে বিজ্ঞানসম্মতভাবে গর্ভপাত করানো হলেও যেখানে সেখানে এই সেবা নিতে গিয়ে চরম শারীরিক বিপর্যয়ের মধ্যে পড়েন নারীরা। এমআরএম হবে না, এটা ডিএনসি বা প্যাক হবে, হ্যাঁ, সেই পদ্ধতিগুলো কিভাবে আমরা এটা ইভ্যাকুয়েট করি সেগুলো ডিটেইলিং বলতে থাকি। এমআরটা হলো একটা লাইভ, আর ইনকমপ্লিট হলো মনে করেন সে অন্য কোনো জায়গায় সার্ভিসটা নিয়েছে অথবা নিজে নিজে যে কোনো ডিসপেন্সারি থেকে সে ওষুধ খেয়ে আসছে অথবা অন্য আনস্কিল অদক্ষ কর্মীর কাছেও গিয়েছে, ওইরকম কমপ্লিট হয়নি বা একদম পেশেন্ট একদম নিউ, যে টোটাল একজনের কাছ থেকে শুনে আসছে, সব রকমের পেশেন্টদেরকেই আমরা সার্ভিসটা দিয়ে থাকি। এদিকে SVRS 2023-এর তথ্য মতে গর্ভপাত করা মায়েদের বয়স 10 থেকে 49 বছর পর্যন্ত। এক্ষেত্রে 14 ও 45 বছর বয়সী মায়েদের মধ্যে মেয়ে ভ্রূণ নষ্টের প্রবণতা বেশি। এই বয়সে গর্ভপাত করা ভ্রূণের প্রায় 9% ছেলে আর 14% মেয়ে শিশুর। সেক্ষেত্রে আল্ট্রাসনোগ্রামে ছেলে মেয়ের লিঙ্গ প্রকাশ না করার আহ্বান বিশেষজ্ঞদের। 12 সপ্তাহ পরে কোনো অ্যাবর্শন এটা চিন্তাই করা উচিত না। এটা একটা বিশেষ কারণ, 12 সপ্তাহের সময় কিন্তু একটা বাচ্চা সে কিন্তু সম্পূর্ণ রকম একটা মানুষ, একটা ছোট মানুষ, তার কিন্তু সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব ডেভেলপ করে গেছে। সুতরাং আমি একটা বাচ্চাকে, তার মানে কি আমি গর্ভপাত নয়, আমি একটা জীবনকে মেরে ফেললাম। ধর্মীয়ভাবে যদি চিন্তা করি বা আমাদের সামাজিক প্রথায় যদি চিন্তা করি, আমাদের দেশে না, আসলে কিন্তু তারা কোনো দেশেই নাই। মায়ের জীবন রক্ষার কারণ ছাড়া বাংলাদেশে গর্ভপাত আইনত দণ্ডনীয় অপরাধ, যদিও এটি কেবল খাতা কলমেই বিদ্যমান। তবে কারণ যাই হোক না কেন, অনাকাঙ্ক্ষিত গর্ভপাত কমাতে না পারলে নারীদের শারীরিক জটিলতা বা কোনো ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঠেকানো সম্ভব নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। শীতের তীব্রতার সাথে বরিশালে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা, যার বেশিরভাগই আবার শিশু। বর্তমানে শহরের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডে 3 শতাধিক শিশু ভর্তি রয়েছেন। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। অমিত, শীতের প্রকোপ বাড়লে শিশু সহ যে বয়োজ্যেষ্ঠরা তাদের আক্রান্তের হারও কিন্তু বাড়ে, তো সুরক্ষায় চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন, কি তথ্য আছে আপনার কাছে? অনেক বরিশালে শীতের তীব্রতা কিছুটা বাড়ছে প্রতিদিনই, এবং এর পাশাপাশি শীতের যে রোগগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু আক্রান্ত হচ্ছে শিশুরা এবং বয়স্করা। চিকিৎসকরা বলছেন যে এই সময়ে শিশুদের যদি ঠান্ডা থেকে বিরত রাখা যায় সেক্ষেত্রে শিশুদের এই রোগের সংক্রমণ কিছুটা কমে আসবে, এবং গরম জায়গায় রাখতে হবে এবং 6 মাস বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ খাওয়াতে হবে, তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে বলেও চিকিৎসকরা জানিয়েছেন। এবং গত কয়েকদিনের তুলনায় আজকে ওয়ার্ডগুলোতে রোগীর চাপ কিছুটা কম দেখা যাচ্ছে, এবং এখানকার যারা চিকিৎসক কিংবা নার্স রয়েছে তারা বলছেন যে শীত পড়ছে, যার কারণে
কিছুটা কমে আসছে, তবে ঠান্ডা গরমের সময়ে কিন্তু রোগীর চাপটা তুলনামূলক বেড়ে যায়। এবং আরেকটু যদি জানিয়ে রাখি যে বরিশালের বহির্বিভাগের চিত্র কিন্তু ভিন্ন। বহির্বিভাগে প্রতিদিন 900 থেকে 1000 রোগী দেখা যাচ্ছে চিকিৎসকের পরামর্শ নিতে কিন্তু এই শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হয়, এবং আজকে সকালের চিত্র সেরকমটাই ছিল অনেকটা। এবং আমরা দেখেছি যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা কিন্তু চিকিৎসকের জন্য অপেক্ষা করছেন এবং বাচ্চাদের নিয়ে সেই চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন। এবং এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতালের, তারা বলছেন যে রোগীদের চাপ বাড়লেও তাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে। এবং এখানকার যারা রোগীরা রয়েছেন তারাও বলছেন যে চিকিৎসা সেবা নিয়ে আসলে তাদের কোনো অভিযোগ নেই, তবে পরিবেশগত কিছু অভিযোগ তারা করেছেন যেগুলো ঠিকঠাক করলে তাদের ভোগান্তি কিছুটা কমবে। এবং আজকে বেডগুলো বেশিরভাগই দেখা গেছে যে মোটামুটি খালি অবস্থায় রয়েছে এবং রোগীর চাপ আজকে কিছুটা কম। বরিশাল শেরেবাংলার এই ওয়ার্ডটিতে আজকে 77 জন রোগী ভর্তি রয়েছে, তবে যেদিন বেশি থাকে সেদিন প্রায় কিন্তু সব মিলিয়ে 300 রোগীর মতো এই শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকে, এবং বহির্বিভাগে প্রায় 900 থেকে 1000 রোগী ভর্তি থাকে। এছাড়াও বরিশালের সদর হাসপাতাল সহ বেসরকারি যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতেও অনেকে চিকিৎসা নিচ্ছে। এবং আরেকটু জানিয়ে রাখি যে বরিশালের এই হাসপাতালটাই দক্ষিণাঞ্চলের সব থেকে বড় হাসপাতাল হওয়ায় বরিশাল বিভাগের জেলা উপজেলা থেকে এখানে কিন্তু রোগীর চাপ সবসময় বেশি থাকে এবং তারা এখানে এসে চিকিৎসা সেবা নেন, যার কারণে এখানে রোগীর চাপটা সবসময় বেশি। এবং চিকিৎসকরা বলছে যে শীতের এই সময়টাতে রোগীর চাপ আসলে বেশি থাকে, যার কারণে কিছুটা হিমশিম তাদেরও খেতে হয়। তবে 2 দিন ধরে কিছুটা চাপ কম, তবে যে কোনো সময় কিন্তু ঠান্ডা গরমের প্রকোপটা বাড়লে এই রোগীর চাপটা আবার বাড়বে। সেক্ষেত্রে যারা অভিভাবক রয়েছেন তাদের উদ্দেশ্যে চিকিৎসকরা বলছেন যে যদি একটু সচেতনতা বাড়ানো যায় এবং এই ঠান্ডা থেকে বিরত রাখা যায়, গরমে রাখা যায় বেশিরভাগ সময়, তাহলে কিন্তু এই রোগের প্রকোপটা আসলে কমে আসবে বলে তারা জানিয়েছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালটি 500 শয্যার একটি হাসপাতাল, এবং শিশু ওয়ার্ডে যে পরিমাণ শয্যার থাকার কথা থাকা উচিত কিংবা সে পরিমাণ শয্যা কিন্তু এখানে থাকছে না কিংবা নেই, যার কারণে শয্যা সংকট কিন্তু থাকে। এই সময়টা আসলে চাপ বেশি থাকে, সে সময় কিন্তু এখানে আসলে মেঝেতেও চিকিৎসা সেবা নিতে হয়। এবং আরেকটু জানিয়ে রাখি এই সময়টায় যে শিশুরা আক্রান্ত হচ্ছে বেশিরভাগই নিউমোনিয়া, ঠান্ডা, জ্বর, কাশি, সর্দি এই ধরনের রোগে কিন্তু বেশি আক্রান্ত হচ্ছে। এছাড়া কোল্ড ডায়রিয়া যেটা রয়েছে সেটিতেও কিন্তু বেশিরভাগ রোগী আক্রান্ত হচ্ছে, তবে সবচেয়ে বেশি শিশু আক্রান্ত হচ্ছে নিউমোনিয়া জনিত রোগে। এবং চিকিৎসকরা বলছেন যে এই রোগ থেকে সামাল দিতে কিংবা এই রোগের থেকে সংক্রমণ কমাতে আসলে সচেতনতা বাড়াতে হবে, এবং জ্বর কিংবা ঠান্ডা লাগার সাথে সাথেই কিন্তু চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং তারপরে এই মেডিকেল কলেজ কিংবা যে কোনো হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হবে। এবং এখানে বেশিরভাগ রোগী কিন্তু বরিশালের বিভিন্ন বাইরের জায়গাগুলো থেকে আসা। বেশিরভাগ যদি বলি তাহলে বরিশালের বাইরে থেকেই প্রায় 80% রোগী কিন্তু এখানে এসে প্রতিদিন ভর্তি হচ্ছে। এবং এই হাসপাতালটিতে রোগীর চাপ আসলে বাড়ার অনেকগুলো কারণ আছে। যে আরেকটু জানিয়ে রাখি যে বরিশাল এই হাসপাতালটির 500 শয্যা হলেও প্রতিদিন সব মিলিয়ে রোগী ভর্তি থাকে প্রায় 2 থেকে 3 হাজার। তো সব মিলিয়ে এই ছিল বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ অনেক। বরিশালে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা সেটি জানাচ্ছিলেন শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে সহকর্মী অমিত হাসান। চাঁদপুরের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি রেমিটেন্সের ওপরে ভিত্তি করে শহরের উঁচু উঁচু ভবন নির্মাণের পাশাপাশি জেলার গ্রামগুলোতেও লেগেছে উন্নয়নের ছোঁয়া। তবে অর্থনীতি বিশ্লেষকরা বলছেন বিদেশে বেশি করে দক্ষ শ্রমিক পাঠানো গেলে বাড়বে রেমিটেন্সের পরিমাণও। তালহা জুবাইরের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। প্রবাসী অধ্যুষিত জেলা চাঁদপুর। প্রায় 30 লাখ জনসংখ্যার এই জেলায় প্রতি 6 জনের একজন প্রবাসী। তাদের পাঠানো রেমিটেন্সে ভর করে এগিয়ে যাচ্ছে চাঁদপুরের অর্থনীতির চাকা। চাঁদপুরের 8 উপজেলার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক প্রবাসীর বাড়ি ফরিদগঞ্জে। এখানকার প্রায় প্রতিটি বাড়ির অন্তত একজন প্রবাসী, যাদের পাঠানো রেমিটেন্সে শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও লেগেছে আধুনিকতার ছোঁয়া। শহরের পাশাপাশি গ্রামেও গড়ে উঠেছে দৃষ্টিনন্দন ভবন। বিনিয়োগ হচ্ছে খামার, কৃষিসহ বিভিন্ন খাতে। তাই প্রবাসীদের সুবিধা বাড়াতে সরকারকে নজর দেওয়ার দাবি জানিয়েছেন প্রবাসী ও তাদের স্বজনরা। অন্য দেশের লোকরা যে পরিমাণ সুবিধা প্রবাসে পায়, বাংলাদেশিরা কেন যে পায় না সেটা আমরা বুঝি না। এ ব্যাপারে আসলে আমাদের সরকারকে একটু দেখা উচিত। বিদেশে তো মানুষ যায় একটা মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন রেখে প্রবাসে সব পূজা করি, তো বিদেশে যায় 10 টাকা জায়গা কেমবে 5 টাকা আর একটু বাড়ান যায়।
বিভিন্ন ক্ষেত্রে প্রবাসীদের বিনিয়োগের ফলে কর্মসংস্থানের সুযোগ হচ্ছে হাজারো মানুষের। এতে বেকারত্ব হ্রাস পাচ্ছে সমাজে। এদেরকে দিয়ে এদের কাজকাম করে এটা আমাদের তো ফ্যামিলি চলে, সংসার চলে, এটা তো আমাদের তো একটা উন্নতি হইতে আছে। খামার করার পরে এখন আমরা কয়েকজন মানে লোক খাড়ার পরে মোটামুটি এদের খামার রুচুল্লাতে আমাদের ফ্যামিলিটা চলতেছে। চাঁদপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের দেয়া তথ্য মতে বিশ্বের প্রায় 57টি দেশে এখানকার প্রায় 5 লাখ প্রবাসী বসবাস করেন। বছরে তাদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ প্রায় 2000 কোটি টাকা। দক্ষ জনশক্তি বিদেশে পাঠানো হলে আরও অনেক বেশি রেমিটেন্স আয় করা সম্ভব বলে জানান অর্থনীতি বিশ্লেষকরা। তাদের উপার্জিত অর্থ দেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখছে। আমাদের যতগুলো দেশের উন্নয়ন, সকল উন্নয়নে এই প্রবাসীদের রেমিটেন্স কাজ করছে। বিশেষ করে গ্রামাঞ্চলের প্রভাবটা সবচেয়ে বেশি, কেননা গ্রামাঞ্চলে অধিকাংশ মানুষই এখন বিদেশমুখী। তো বিদেশমুখী হওয়ার কারণে তাদের যে ইনকাম, এই ইনকামটা সুফলটা কিন্তু আমাদের পুরো বাংলাদেশের সবাই পাচ্ছে। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে চাঁদপুরের প্রায় 5 লাখ মানুষ প্রবাসী জীবন কাটাচ্ছেন। তালহা জুবাইর, এখন, চাঁদপুর। সিরিয়া যুদ্ধ করতে করতে ক্লান্ত। দেশটি প্রতিবেশী বা পশ্চিমা দেশগুলোর জন্য কোনো হুমকি নয়, বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বললেন সিরিয়ার নতুন শাসক আহমেদ আল শারা। এ সময় তিনি সিরিয়ার ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ারও আহ্বান জানান। তার যুক্তি, এইসব নিষেধাজ্ঞা আগের শাসনামলে ছিল, আসাদ সরকারের সঙ্গে তাদের একইভাবে বিবেচনা করা উচিত নয়। 2 সপ্তাহের কম সময়ের মধ্যে বাশার আল আসাদ সরকারকে হটিয়ে ক্ষমতা নেয় দেশটির বিদ্রোহী বাহিনী। তিনি বলেন, হায়াত তাহরির আল শাম বা HCMকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত রাখার কোনো মানে হয় না। প্রায় 1.5 মাস ধরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বায়ুমানের চরম অবনতি আর সাম্প্রতিক শৈত্যপ্রবাহে নাকাল জনজীবন। বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান IQAir ইন্ডেক্সের তথ্য বলছে, মঙ্গলবার রাতে নয়াদিল্লির বায়ুমান ছিল 617, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক। বিস্তারিত প্রতিবেদনে। ডিসেম্বরের সকাল, সূর্য উঁকি দিচ্ছে আকাশে। এই দৃশ্য দেখে যদি মনে করেন আর 5টা শীতের সকালের মতো কুয়াশার চাদরে ঢেকে আছে ভারতের রাজধানী নয়াদিল্লি, তাহলে ভুল করবেন। ফসলের আগাছা পোড়ানোর বিষাক্ত ধোঁয়া আর কুয়াশার সাথে মিলে তৈরি হয়েছে ধোঁয়াশার এই পুরো আস্তরণ বা স্মগ। রাজধানী নয়াদিল্লির বায়ুমান আরও তলানিতে পৌঁছে দিতে ভূমিকা রাখছে যানবাহন আর কলকারখানা থেকে নির্গত কালো ধোঁয়ার দূষণও। अब पोल्यूशन तो सर ये अब लाइलाज बीमारी हो गई है यहाँ दिल्ली के लिए खासकर, और हर साल का ये प्रॉब्लम है। ये तो है नहीं कि इस साल ही है, पिछले साल भी था, उससे पिछले साल भी था और अब आगे भी रहेगा। इसका कोई इलाज नहीं है। आँख में जलन होती है, सांस लेने में भी दिक्कत होती है, गले में जो है ना थोड़ा खांसते हैं जब सुबह सुबह बहुत ज़्यादा दिक्कत आती है, बलगम काला काला एकदम आता है। ঘন কুয়াশার কারণে যান চলাচল যেমন ব্যাহত হচ্ছে, তেমনি বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। শ্বাস প্রশ্বাসের সমস্যা, কাশি, বুকে কফ জমে যাওয়া, এমনকি চোখ জ্বালাপোড়া নিয়েও ভুগছেন দিল্লিবাসী। রাজধানীবাসীর ভোগান্তি বাড়াতে যোগ হয়েছে শীতের তীব্রতাও। মঙ্গলবার সকালে নয়াদিল্লির তাপমাত্রা 6 ডিগ্রি সেলসিয়াসেরও নিচে নেমে আসে। একই দিনে স্থানীয় সময় দুপুর 12টায় নয়াদিল্লির বায়ুমান ছিল 424 AQI। রাত বাড়ার সাথে সাথে যা পৌঁছে যায় 613-তে। বায়ুমান আর শৈত্যপ্রবাহের পরিসংখ্যানই বলে দেয় কতটা ঝুঁকিপূর্ণ অবস্থায় বাস করছে দিল্লিবাসী। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিয়ে সোমবার থেকে 5ম শ্রেণী পর্যন্ত অনলাইন ও অফলাইনে সব ধরনের ক্লাস কমিয়ে আনার নির্দেশ দিয়েছে দিল্লি প্রশাসন। পরবর্তীতে 10ম থেকে দ্বাদশ শ্রেণী ব্যতীত সব শ্রেণীর ক্লাস শিডিউল শিথিল করা হয়েছে। এছাড়া সরকারি কর্মকর্তারা শুরুতে কর্মঘণ্টা কমানোর দাবি করলেও পরে 50% কর্মীকে বাড়ি থেকে অফিস করার অনুমতি প্রদানের আর্জি জানান। এমন বাস্তবতায় মঙ্গলবার আবারও কঠোর দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছে দিল্লি সরকার। সরকারি নিষেধাজ্ঞার অধীনে সব ধরনের নির্মাণ এবং ভাঙার কাজ আপাতত বন্ধ রাখতে বলা হচ্ছে। এছাড়াও দিল্লির বায়ু দূষণ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে বিবিসি। শীর্ষ সংক্রামক বিশেষজ্ঞদের সাথে কথা বলে বিবিসি জানাচ্ছে, ভারতের এই বিষাক্ত বাতাস কোভিড-19 মহামারীর চেয়েও বড় প্রভাব ফেলতে পারে জনস্বাস্থ্যে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এবার খেলার প্রসঙ্গ। ইনজুরির কারণে খেলছেন না ওয়েস্ট ইন্ডিজ সিরিজে, অথচ NCL-এ ঠিকই টানা ম্যাচ খেলে যাচ্ছেন টাইগারের 3 সংস্করণের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ঘরোয়া
নাকি জাতীয় দল, কোনটা গুরুত্বপূর্ণ? ক্রিকেট মহলে তৈরি হয়েছে এমন প্রশ্ন। তবে জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাক মনে করেন ঝুঁকি না নিতেই চলমান ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে শান্তকে। সিলেট থেকে বাকিটা জানাচ্ছেন রেদওয়ান শাওন। সবশেষ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ম্যাচ সেরা ইনিংস খেলে চোটে পড়েছিলেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর ছিটকে যান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ থেকে। শান্ত যখন গ্রোয়েন ইনজুরিতে দলের বাইরে, তখন মাঠে বাংলাদেশের পারফরমেন্সও যাচ্ছে তাই অবস্থা। আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ হার, একই ফরম্যাটে ক্যারিবিয়ান দ্বীপে হোয়াইট ওয়াশ, যেন শান্ত, মুশফিক কিংবা হৃদয়দের ইনজুরি মাঠ এবং মাঠের বাইরে বিধ্বস্ত করেছে পুরো দলের মনোবল। বাংলাদেশ দল ব্যস্ত উইন্ডিজদের বিপক্ষে টি-20 সিরিজে, তবে সেখানে যোগ দেননি অধিনায়ক শান্ত, বরং বেছে নিয়েছেন এনসিএল টি-20 টুর্নামেন্ট। খেলছেন একের পর এক ম্যাচ। 14 ডিসেম্বর বরিশালের বিপক্ষে 80 রানের ইনিংসের পর এখন পর্যন্ত 4 ম্যাচে 130-এর বেশি স্ট্রাইক রেটে সংগ্রহ করেছেন 91 রান। তবে এখানেও উঠেছে প্রশ্ন, জাতীয় দলে যোগ না দিয়ে কেন এনসিএলে নাজমুল শান্ত? এখানে আসলে ট্রাই করা হয়েছে, এখানে কিন্তু আপনি কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচে ওকে ট্রাই করতে পারবেন না, আপনি নিলে খেলতে হবে। আর এখানে কি হয়েছে, যদি এরকম প্রবলেম হয় এটা আমাদের হাতে, যে আমরা চাইলে ওকে উঠায় নিয়ে আসতে পারছি, অথবা ইভেন এরকমও যদি হয় খুব ইমার্জেন্সি কিছু হলে কিন্তু আমরা রিপ্লেসমেন্টও দিয়ে দিতে পারবো। কিন্তু ওইখানে ইন্টারন্যাশনাল ম্যাচে তো আমাদের সেটা করা যাবে না। নির্বাচকের কথায় পরিষ্কার, ক্যাপ্টেনকে নিয়ে ঝুঁকি নেওয়ার সাহস করেনি ক্রিকেট বোর্ড। সিলেটে নিয়মিত অনুশীলনে ব্যস্ত থাকা শান্তকে দেখে অবশ্য মনে হয়েছে হালের টি-20 ফরম্যাটে নিজেকে মানিয়ে নিতেই করছেন বাড়তি পরিশ্রম। 2019 সালে অভিষেক হওয়া শান্ত গেল 5 বছরে দেশের হয়ে টি-20 খেলেছেন 49টি, 108 স্ট্রাইক রেট আর 22 এভারেজে মোট রান 960। এমন সাদামাটা ক্যারিয়ারকে রঙিন করতে বাড়তি পরিশ্রমই তো বেশি জরুরি। রেদওয়ান শাওন, এখন সিলেট। দর্শক, শেষ করছি এখন বাণিজ্য, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। বিএনপির জাতীয় সরকারের ঘোষণায় আগ্রহ কম অন্যদের, সরকারে না যাওয়ার মত অধিকাংশ ছোট রাজনৈতিক দলের। মিশরের কায়রোয় D8 সম্মেলনে আজ যোগ দিচ্ছেন প্রধান উপদেষ্টা, তুলে ধরবেন জুলাই বিপ্লবের প্রেক্ষাপট। জিয়াউল হাসান, চৌধুরী মামুন ফের অপরাধ ট্রাইব্যুনালে, বিডিআর বিদ্রোহে শহীদদের পরিবার অভিযোগ দেবেন আজ। ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে না থাকলেও এনসিএলে ঠিকই খেলছেন শান্ত, ক্রিকেট মহলে নানা প্রশ্ন। শেষ করছি এখন বাণিজ্য। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekon।